সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, মৃত্তিকা গঠন প্রক্রিয়া, এই মৃত্তিকা গঠন প্রক্রিয়াকে মৃত্তিকার ভাষায় বলা হয় পেডোজেনেসিস। তো এই মৃত্তিকার গঠন প্রক্রিয়াটা এবার আমরা আসি জিনিসটা কি। অ্যাকচুয়ালি মৃত্তিকা গঠন প্রক্রিয়া বলতে আদিশিলা থেকে মৃত্তিকার গঠন প্রক্রিয়াটা, এই আদিশিলা থেকে মৃত্তিকার গঠন প্রক্রিয়াটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মৌলিক প্রক্রিয়া আর একটা হচ্ছে বিশেষ প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়া যাকে আমরা বলছি ফান্ডামেন্টাল প্রসেস, আর বিশেষ প্রক্রিয়া যেটা স্পেসিফিক প্রসেস। এখন এই মৌলিক প্রক্রিয়া কাকে বলে? বলছে পৃথিবীর যে কোনো স্থানে মৃত্তিকা সৃষ্টি হতে গেলে যে প্রক্রিয়াগুলো লাগবেই সেটাই হচ্ছে মৌলিক প্রক্রিয়া। বোঝা গেল? আর বিশেষ প্রক্রিয়াটা কি? বলছে পৃথিবীর কিছু কিছু জায়গায় কিছু কিছু মৃত্তিকা সৃষ্টি হতে গেলে বিশেষ কোনো প্রক্রিয়ার ভূমিকা থাকে, সেটাই হচ্ছে স্পেসিফিক বা সুনির্দিষ্ট বা বিশেষ প্রক্রিয়া। তো এবার সেই দুটো প্রক্রিয়া সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তো প্রথম আসি মৌলিক প্রক্রিয়া, যাকে ইংরেজিতে বলি ফান্ডামেন্টাল প্রসেস। এই মৌলিক প্রক্রিয়াটাকে আমি যদি আলোচনা সুবিধার্থে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে আদিশিলা, আর একটা হচ্ছে আদিশিলার পর থেকে প্রকৃত মৃত্তিকা সৃষ্টির জন্য কি কি প্রসেস কার্যকরী হয়। আদিশিলার উপরে একটা প্রসেস কার্যকরী হয়, আর আদিশিলার পর থেকে প্রকৃত মৃত্তিকা সৃষ্টি করতে গেলে আরো কিছু প্রসেস কার্যকরী হয়। এই একসঙ্গে যেটাকে বলা হয় মৌলিক প্রসেস। তো আদিশিলার উপরে যে প্রসেসটা কার্যকরী হয় তার নাম আবহবিকার, আর তারপর থেকে যে প্রসেসগুলো কার্যকরী হয় তার নাম হচ্ছে হিউমিফিকেশন, খনিজীকরণ, এলুভিয়েশন আর ইলুভিয়েশন। এই আবহবিকার প্লাস এই চারটে, এই পাঁচটাকে একসঙ্গে বলা হয় মৌলিক প্রক্রিয়া। তো আমি এবার সেগুলোকে সম্পর্কে আলোচনা করছি। প্রথম হচ্ছে আবহবিকার। তোমরা আবহবিকার সম্পর্কে এর আগে পড়ে এসছো বা এখনো পড়বে। বলছে আদিশিলার উপরে আবহবিকার বলতে যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারের মধ্যে আবার বিশেষ প্রসেস আছে, তোমরা পড়েছো ক্ষুদ্রকণা বিসরণ, খণ্ডীভবন বা খণ্ডীকরণ, স্বল্পমোচন। এগুলোর ফলে কি হচ্ছে? আদিশিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। আর রাসায়নিক আবহবিকারের ফলে হচ্ছে, রাসায়নিক আবহবিকারের ফলে অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলাইসিস, দ্রবণ। এদের ফলে কি হচ্ছে? আদিশিলা বিয়োজিত হচ্ছে। আর যৌগিক আবহবিকারও আছে। তাহলে এই তিনটি আবহবিকারের ফলে আদিশিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে তার উপরে একটা আলগা স্তরের সৃষ্টি করছে, যার নাম রেগোলিথ। আমি আগের ক্লাসে বলেছিলাম রেগোলিথ থেকে প্রকৃত মৃত্তিকার সৃষ্টি হয়। তাহলে রেগোলিথ সৃষ্টির ক্ষেত্রে যার ভূমিকা বেশি সে হচ্ছে আবহবিকার। এবার সেই রেগোলিথের ওপর থেকে মৃত্তিকা সৃষ্টির বাকি প্রসেসগুলো কি? তার প্রথম প্রসেস হচ্ছে হিউমিফিকেশন। এখানে দেখো আমি একটা মৃত্তিকা স্তরের ছবি এঁকেছি। এই যে আমার ডি স্তর যেটাকে আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে আমার আদি স্তর, যার উপরে আমার এই আবহবিকার ভূমিকা নিয়েছে। এই আবহবিকার ভূমিকা নিয়ে সৃষ্টি করেছে একটা আলগা পাতলা স্তর, যেটার নাম হচ্ছে সি স্তর, যার নাম রেগোলিথ। এইবার রেগোলিথের ওপর থেকে কি হলো? হিউমাস কার্যকরী হলো। হিউমাস সৃষ্টির জন্য যে প্রসেসটা কার্যকরী সে নাম হচ্ছে হিউমিফিকেশন। সেটা কি হয়? ওই রেগোলিথের ওপরে উদ্ভিদ জন্মালো বা প্রাণী জন্মালো, সেই উদ্ভিদ এবং প্রাণী মারা গেল। তারপরে কি হচ্ছে? ব্যাকটেরিয়া দ্বারা সেগুলো বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে হচ্ছে হিউমাস। তাহলে হিউমাসটা গঠন হলো কার উপরে? রেগোলিথের উপরে। এই যে আমি দেখাচ্ছি, রেগোলিথের উপরে এই যে হিউমাস গঠন হলো, এবং হিউমাসের উপর উদ্ভিদ সৃষ্টি হচ্ছে বা প্রাণী এখানে দেখা যাবে, উদ্ভিদ প্রাণী মারা যাবে, গিয়ে তার উপরে হিউমাস গঠন হবে।
এই হিউমাস গঠনকারী প্রক্রিয়াটার নামই হলো হিউমিফিকেশন। বুঝা গেল? এবার ওই হিউমাস আবার বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে হিউমাস থেকে বিভিন্ন খনিজ সৃষ্টি হবে, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই যখন খনিজে পরিণত হয় তখন কিন্তু সে পুনরায় আবার মৃত্তিকায় চলে আসে। ঠিক হিউমাসের একদম বিপরীত প্রক্রিয়া। তাহলে হিউমাস বিয়োজিত হয়েই কিন্তু আমাদের সৃষ্টি হলো খনিজ, খনিজ যেই সৃষ্টি হবে সে আবার পুনরায় কিন্তু মৃত্তিকায় চলে এলো। ঠিক আছে, এই যে খনিজ সৃষ্টির প্রসেসটার নামই হলো খনিজীকরণ। বুঝা গেল? তাহলে রেগোলিথের উপরে আমাদের হিউমাস হলো এবং খনিজ সৃষ্টি হলো। এবার কি হচ্ছে, বৃষ্টিপাতের ফলে ধৌত প্রক্রিয়ায়, যাকে বলা হয় লিচিং পদ্ধতি, এই ধৌত প্রক্রিয়ার ফলে মৃত্তিকার ওপরের স্তর থেকে পদার্থগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। ওই নিচের দিকে যখন পদার্থগুলো নামে তখন তাকে বলা হয় এলুভিয়েশন, সংক্ষেপে বলা হয় এ স্তর। আর ওই পদার্থগুলো যখন মৃত্তিকার উপরের থেকে নেমে যেখানেই জমবে তার নাম হবে ইলুভিয়েশন, সংক্ষেপে যাকে বলা হয় বি স্তর। অ্যাকচুয়ালি বি স্তরটা হচ্ছে সঞ্চয় স্তর। এই যে আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এই যে হিউমাস, এবার হিউমাসের উপর ধৌত প্রক্রিয়া হলো, ধৌত প্রক্রিয়ার ফলে উপরের থেকে কিছু জিনিস নিচে নামছে, আর সেই নিচে নামা পদার্থগুলো কিছু কিছু মানে যেখানে জমছে, তারপরে কি হচ্ছে, এই সি স্তর বা হিউমাসের উপর থেকে আস্তে আস্তে পদার্থগুলো জমতে জমতে কিন্তু স্তরটা উপরের দিকে বেড়ে যাচ্ছে। এই দেখো সি স্তরের উপর হয়ে গেল বি, অর্থাৎ উপর থেকে পদার্থগুলো সেখানে বি স্তরে নেমেছে, জমেছে, তার উপরে হয়ে গেল এ স্তর। এই এ স্তরটাকে বলা হয় স্থানান্তর স্তর। অ্যাকচুয়ালি উপরের থেকে পদার্থগুলো নিচের দিকে নামে, সেই নিচের দিকে নামাটাকে বলা হয় এলুভিয়েশন, যাকে বলা হয় এ স্তর। আর ওই নিচের দিকে নামা পদার্থগুলো যেখানে গিয়ে জমে সেটাকে বলা হয় বি স্তর বা ইলুভিয়েশন। কার উপরে হলো, সি এর উপরে হয়ে গেল বি, বি এর উপরে হয়ে গেল এ। তাহলে এই মৌলিক প্রসেসগুলোর দ্বারা আমাদের আদি শিলার উপরে সি, তার উপরে বি, তার উপরে এ স্তরের সৃষ্টি হলো। তাহলে বোঝা গেল? তোমরা অবশ্যই এ স্তর বা বি স্তর, যাকে বলা হয় এলুভিয়েশন এবং ইলুভিয়েশন, এই দুটো সম্পর্কে ভালো করে করবে। এর যেমন আলাদাভাবেও আসে কাকে বলে, অথবা আবার কিন্তু দুটোর পার্থক্যও আসে। তাহলে মৌলিক প্রসেসগুলো আমি তোমাদেরকে বললাম। এবার আসি বিশেষ প্রক্রিয়া। আমি যেটা আগে বলেছিলাম, পৃথিবীর যে স্থানে কিছু কিছু মৃত্তিকা সৃষ্টি হয় যেখানে এই মৌলিক প্রসেসগুলো ছাড়াও পার্টিকুলার কিছু নির্দিষ্ট প্রক্রিয়া তার উপর কার্যকরী হয়, সেই প্রসেসগুলোর নামই হচ্ছে বিশেষ প্রক্রিয়া। সেই বিশেষ প্রক্রিয়ার মধ্যে প্রথম যে প্রক্রিয়া আছে তার নাম হচ্ছে পর্যালাইজেশন। পর্যালাইজেশন হচ্ছে পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। সেটা কোথায় হবে বলছে, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে আর্দ্র জলবায়ুযুক্ত হবে এবং সরলবর্গীয় বনভূমি অঞ্চলে দেখা যাবে। যেখানে সরলবর্গীয় বনভূমি আছে, জলবায়ুটা আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল, শীতল আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল হতে হবে। বলছে তার ফলে কি হয়, ধৌত প্রক্রিয়া চলে, বৃষ্টিপাত বেশি হয় আর্দ্র জলবায়ু। তো ধৌত প্রক্রিয়ার ফলে মৃত্তিকার ওপরের স্তর অর্থাৎ এ স্তর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো আস্তে আস্তে নিচের দিকে নামে। নিচের দিকে মানে এই বি স্তরে নেমে সেখানে জমে যায়, জমে গিয়ে একটা শক্ত স্তরের সৃষ্টি করে যার নাম হার্ড প্যান। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হার্ড প্যান কাকে বলে? তাহলে পর্জল মৃত্তিকার বি স্তরে বিভিন্ন পদার্থ জমে যে শক্ত একটা স্তরের সৃষ্টি করে যার নাম হার্ড প্যান। হার্ড প্যান কোন স্তরে দেখা যায়? বি স্তরে দেখা যায়। কোন মৃত্তিকায়? পর্জল মৃত্তিকায়। তাহলে বোঝা গেল?
আর পর্জল মৃত্তিকার উপরের স্তরে লোহা এবং অ্যালুমিনিয়াম থাকে বলে সেই মৃত্তিকা একটু আম্লিক ধর্মী এবং ধূসর বর্ণের হয়। তাহলে পর্জল মৃত্তিকা কেন আম্লিক এবং ধূসর বর্ণের হয় সে কারণটাও তোমরা জানালে। নেক্সট হচ্ছে ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন হচ্ছে চার্নোজেন মৃত্তিকা সৃষ্টির একটা প্রক্রিয়া। সেটা কোথায় হবে? বলছে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে, যেখানে বৃষ্টিপাতটা কম হয়। তাহলে বৃষ্টিপাত যদি কম হয় তাহলে আমার ধৌত প্রক্রিয়া কার্যকরী হবে না, সেখানে কার্যকরী হবে কৈশিক প্রক্রিয়া। কৈশিক প্রক্রিয়াটা কি? বলছে কৈশিক প্রক্রিয়া হলো মৃত্তিকা নিচের স্তর থেকে চাপে আস্তে আস্তে উপরের দিকে পদার্থগুলো উঠে যায়। উপরের দিকে কি উঠে যায়? কোন পদার্থ উঠে যায়? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম মৃত্তিকার উপরের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি গিয়ে জমে যায়। ঠিক আছে, তার ফলে কি হয়? ওই চার্নোজেন মৃত্তিকার উপরের স্তরটা কিন্তু হয়ে যায় ক্যালসিয়াম সমৃদ্ধ, যেটাকে বলা হয় পেডোক্যাল মৃত্তিকা। মারবাট, বিজ্ঞানী মারবাট এই পেডোক্যাল মৃত্তিকার কথাটা কিন্তু প্রথম বলেছিলেন। এই পেডোক্যাল মৃত্তিকা আর পেডালফার মৃত্তিকা এর কিন্তু পার্থক্য আসে। পেডোক্যাল মৃত্তিকাটা হচ্ছে খাদ্যধর্মী, কারণ কৈশিক প্রসেসে নিচের পদার্থগুলো আস্তে আস্তে ভূপৃষ্ঠের উপরে জমে যাচ্ছে। কি কি পদার্থ? ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে উপরটা হয়ে যাচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ, সেজন্য এটা হচ্ছে ক্ষারকীয় মৃত্তিকা। আর পেডালফার, যেটা আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে দেখা যায় ধৌত প্রক্রিয়া ঘটে বলে ওটা আম্লিক মৃত্তিকা। এবং সাধারণত যেখানে বৃষ্টি কম হয় এবং সেইখানে দেখা যায় পেডোক্যাল মৃত্তিকা, আর যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে দেখা যায় পেডালফার মৃত্তিকা। পেডোক্যাল মৃত্তিকা কৌশিক প্রক্রিয়া কার্যকারী, আর পেডালফার মৃত্তিকায় কিন্তু ধৌত প্রক্রিয়া কার্যকারী। তাহলে এই পার্থক্যটা ভালো করে করবে। তার আগে একটা বলেছিলাম এলুভিয়েশন, ইলুভিয়েশনের পার্থক্যটাও কিন্তু ভালো করে করবে। নেক্সট হচ্ছে ল্যাটেরাইজেশন। ল্যাটেরাইজেশন মানে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। এই যে ল্যাটেরাইট একটা ল্যাটিন শব্দ, ল্যাটেরাইট শব্দের অর্থ হলো ইট। এই ল্যাটেরাইট শব্দটা প্রথম ইউজ করেছিলেন বুকানন, মনে রাখবে সব কোশ্চেন আসে। বলছে যেহেতু এটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুযুক্ত অঞ্চলে, পর্ণমোচী এবং চিরহরিৎ বনভূমিযুক্ত অঞ্চলে দেখা যায়। বলছে যেহেতু এটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল মানে ভালোই বৃষ্টি হয়, আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল, তারপরে কি হচ্ছে? এখানেও কিন্তু ধৌত প্রক্রিয়া কার্যকরী হচ্ছে। এখানে কি হলো? ধৌত প্রক্রিয়ার ফলে মৃত্তিকা সেই একই, ওপরের স্তর থেকে সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু ক্যালসিয়াম আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল, আর ওপরের স্তরে থেকে গেল কিন্তু অ্যালুমিনিয়াম আর লোহা। ওপরের স্তরে মানে এ স্তরে। সেই জন্য ল্যাটেরাইট মৃত্তিকার এ স্তরে লোহা এবং অ্যালুমিনিয়াম জমে একটা শক্ত স্তরের সৃষ্টি করে, যার নাম ডুরি ক্রাস্ট। তাহলে মজার ব্যাপার হলো পর্জল মৃত্তিকার বি স্তরে একটা, ওই ওপর থেকে পদার্থ স্তর থেকে পদার্থগুলো নেমে বি স্তরে একটা জমে যখন সৃষ্টি হয় তখন তার নাম হয়েছিল হার্ট প্যান। আর ল্যাটেরাইট মৃত্তিকার ক্ষেত্রে কিন্তু তার উল্টো, ল্যাটেরাইট মৃত্তিকাও ধৌত প্রক্রিয়া চলে। ধৌত প্রক্রিয়ার ফলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম গুলো সব নিচের দিকে নেমে যায়, আর ল্যাটেরাইট মৃত্তিকার উপরের স্তরে যে লোহা আর অ্যালুমিনিয়ামটা থাকে সেটা এ স্তরে জমে যায়। এ স্তরে জমে গিয়ে সেখানে যে শক্ত স্তরের সৃষ্টি করে তার নাম হচ্ছে ডুরি ক্রাস্ট। এটাও কিন্তু শর্ট কোশ্চেন আসে। তাহলে ডুরি ক্রাস্টটা ল্যাটেরাইট মৃত্তিকার এ স্তরে সৃষ্টি হয়, আর হার্ট প্যানটা সৃষ্টি হয় কিন্তু পর্জল মৃত্তিকার বি স্তরে। দুটো ডিফারেন্স হলো এটাই। এবং নেক্সট যে প্রসেসটা হলো সেটা হচ্ছে স্যালিনাইজেশন। স্যালিনাইজেশনটা হচ্ছে, এটা হলো সোলাঞ্চাক মৃত্তিকা, এটা ক্ষারধর্মী মৃত্তিকা, যেখানে কি বলছে মরু এবং মরুপ্রায় অঞ্চলে বৃষ্টি কম হবে, বাষ্পীভবন বেশি হবে এবং কৈশিক প্রক্রিয়া কার্যকরী হবে। কৈশিক প্রক্রিয়া আর বাষ্পীভবনের পরিমাণটা বেশি হওয়ার ফলে কি হচ্ছে? নিচে পদার্থগুলো আস্তে আস্তে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে জমছে।
সে কি কি পদার্থ, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ওইগুলো জমে মৃত্তিকার উপরে হয়ে যাচ্ছে খাদধর্মী, এবং এটা সাদা খাদধর্মী মৃত্তিকা, যার নাম হচ্ছে সোনালচাক মৃত্তিকা। বোঝা গেল? আর অ্যালকালাইজেশন যেটা, এটাও কিন্তু মরু এবং মরুপ্রায় অঞ্চলের মৃত্তিকা। এখানেও বৃষ্টিপাত কম হয়, এখানেও কৌশিক প্রক্রিয়া চলে, এবং কৌশিক প্রক্রিয়ার পরে নিচ থেকে পদার্থগুলো উপরের দিকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি গিয়ে জমে। এটাও কিন্তু খাদ্যধর্মী মৃত্তিকা। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো স্যালিনাইজেশন মৃত্তিকা, খাদ্যধর্মী মৃত্তিকা, সেটা হচ্ছে সাদা খাদ্যধর্মী মৃত্তিকা। আর অ্যালকালাইজেশন এটা হচ্ছে কালো খাদ্যধর্মী মৃত্তিকা। এবং এই অ্যালকালাইজেশন মৃত্তিকার উপরের স্তরটা কিন্তু মুচমুচে টাইপের হয়। তাহলে দুটো ডিফারেন্স বোঝা গেল। নেক্সট লাস্ট হচ্ছে গ্লেইজেশন। এটা হচ্ছে জলাভূমির মৃত্তিকা। জলাভূমির উপর নির্ভর করে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হয় হাইড্রোমরফিক সয়েল। যেমন গ্লে বলে একটা মৃত্তিকা আছে, এই গ্লে মৃত্তিকাটা হচ্ছে জলাভূমির উপরেই সৃষ্টি হয়। আর এই গ্লে মৃত্তিকা যে প্রসেসে সৃষ্টি হয় সেইটার নামই হলো গ্লেইজেশন প্রসেস বা গ্লেইজেশন প্রক্রিয়া। এর আগের ক্লাসে আমি বলেছিলাম জলবায়ুর উপর নির্ভর করে যে মৃত্তিকা সৃষ্টি হয় তার নাম হচ্ছে অ্যাক্টোডাইনোমরফিক সয়েল। আদি শিলার উপর নির্ভর করে যে মৃত্তিকা সৃষ্টি হয় তার নাম বলেছিলাম এন্ডোডাইনোমরফিক সয়েল। আর একটা পেলাম জলাভূমির মৃত্তিকাটাকে বলা হয় হাইড্রোমরফিক সয়েল। এখন এই জলাভূমি অঞ্চলে যেহেতু এই মৃত্তিকাটা সৃষ্টি হয় গ্লে মৃত্তিকা, এখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে, জীবাণুগুলো সক্রিয়তা কম হয়, সেই জন্য এখানে জারণের পরিবর্তে বিজারণটা বেশি হয়। এবং এই মৃত্তিকাটাও কিন্তু আম্লিক ধর্মী মৃত্তিকা। তাহলে বিশেষ প্রসেসগুলো আমি বললাম, পাশাপাশি মৌলিক প্রসেসগুলো আমি বললাম, এটা কিন্তু ভালো করে পড়বে। ধন্যবাদ।